বাংলাদেশের ইতিহাস আর শিক্ষা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এমন একটা শহর আছে যেই শহরের কথা না বললেই নয়। বাংলাদেশের ইতিহাস ও সমৃদ্ধ ও তার শিক্ষার জন্য সুপরিচিত জেলার নামটি হচ্ছে যশোর। হ্যাঁ, এক আবেগময় স্থান এই যশোর এবং তার ইতিহাস নিয়েই আজকে আমাদের এই গল্প সাজানো। আজকে আমরা চেষ্টা করব ঘুরে দেখতে যশোরের সব সুন্দর সুন্দর জায়গাগুলোকে এবং সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। হ্যালো এভরিওয়ান, আমি হৃদয়বী চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমাদের গন্তব্য ছিল সেই চিরচেনা যশোর শহর, আর আজকে আমি চেষ্টা করেছি ঘুরে দেখাতে যশোরের সবগুলো সুন্দর সুন্দর জায়গা এবং প্রত্যেকটি জায়গার সাথেই যেখানে ইতিহাস এবং এই জেলার মানুষের আবেগের ভরে আছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ব্লগ যশোর। যশোরের মানুষ ও যশোরের যেই সাহিত্য সংস্কৃতি এবং তার ইতিহাস তা আসলেই অনেক অনেক বেশি পুরাতন। যশোর জেলাটি মানুষ যতটা না আন্তরিক তার থেকে বেশি আন্তরিক এখানকার মানুষের আচরণ এবং তাদের ভাষা। যশোরের মানুষদের সাধারণত বলা হয়ে থাকে এরা যেই ভাষায় কথা বলে থাকে এটি বইয়ের ভাষা। আসলেই তা সত্য। কিছু কিছু মানুষের যদি আপনারা কথা শোনেন তাদের উক্তিটা এরকম ছিল, যশোরে যদি কেউ এমন একটি মানুষের সাথে কথা বলেন যে কিনা কোনোদিন স্কুলেও যায়নি, তার কথা শুনলেও মনে হবে যেন কোনো একটি বইয়ের লেখা পড়ছেন, কারণ যশোরের ভাষা এতটাই শুদ্ধ। আর এর জন্যই তো মাইকেল মধুসূদন দত্ত এই যশোরকে ভালোবেসে সুদূর বিদেশ থেকে ফেরত চলে এসেছিল এই যশোরে, এবং তার সকল সাহিত্য কপোতাক্ষ নদ থেকে শুরু করে সনেট এবং বাকি সব কবিতায় ঘেরা এই যশোরকে নিয়ে। আর আজকে আমরা এক্সপ্লোর করব এই যশোর। চলুন তাহলে এক্সপ্লোর করা যাক। যশোর নামটি এসেছে প্রাচীন শব্দ যশোহর থেকে, যার অর্থ হলো যশ হরণকারী বা যার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। লোকস্মৃতি অনুযায়ী রাজা প্রতাপাদিত্য এই অঞ্চলের প্রতিষ্ঠা করেন। ধারণা করা হয় এই অঞ্চলের সৌন্দর্যের কারণে এই নামকরণ করা হয়েছিল। কালক্রমে যশোহর শব্দটি পরিবর্তিত হয়ে আজকের যশোর হয়েছে। যশোর শহরের প্রাণকেন্দ্র দর্ডনা, আর এই দর্ডনা দিনের বেলা দেখতে যতটা সুন্দর এবং ব্যস্ত, রাত্রেবেলা যেন এর রূপ আরো বেশি সুন্দর। চারিদিকে রাস্তা এবং কোলাহলময় এই সুন্দর সময়টি আমি যেন কখনোই ভুলতে পারবো না। আর সেটি যদি উপর থেকে পাখির চোখে এই জায়গাটিকে দেখা হয় তাহলে তো তার তুলনা অবর্ণনীয়। যশোর কালেক্টরেট ভবন, যেটি 1786 সালে তৈরি করেছিল ব্রিটিশরা এখানকার জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে। আর আজও কিন্তু এই ভবনটি ব্যবহার করে আসছে বাংলাদেশ সরকার এইখানকার জেলা প্রশাসকের সকল কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য। এবং এর আশেপাশে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের পার্ক এবং পুকুরগুলো যেন সর্বসাধারণের জন্য একটি বিনোদন কেন্দ্র।
যশোরের শহরের ভিতরেও চারিদিক দিয়ে তাকালেই যেন চোখে পড়ে চারিদিকে সবুজের এক মিষ্টি আভাস, যেটি এই শহরকে আরো বেশি সুন্দর এবং নৈনন্দিকর করে তুলেছে। চারিদিকে ব্যস্ততার ভিতরেও কখনো এই শহরটিকে অস্থির মনে হয় না, শুধুমাত্র এর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চারিদিকের এই নিদর্শনগুলো দেখলে। যশোর আব্দুর রাজ্জাক কলেজ এবং যশোর স্টেডিয়াম পাশাপাশি অবস্থিত হলেও এই দুটি প্রতিষ্ঠান ইতিহাস ও প্রতিষ্ঠার সময় আলাদা। কলেজটি মূলত 1997 সালে প্রতিষ্ঠিত হয় এবং এইটি স্টেডিয়াম পাড়া এলাকায় অবস্থিত। অন্যদিকে স্টেডিয়ামটি দীর্ঘদিন ধরে যশোরের খেলাধুলার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করে আসছে। যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্ক এটি আধুনিক প্রযুক্তি ভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রায় 12.13 একরের জমির উপরে প্রতিষ্ঠিত এই পার্কে রয়েছে 15 তলা বিশিষ্ট মাল্টি বিল্ডিং। এখানে তথ্য প্রযুক্তি ব্যবসার জন্য রয়েছে বিশ্বমানের সুযোগ সুবিধা এবং দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। তরুণ উদ্যোক্তা ও আইটি পেশাজীবীদের জন্য কর্মসংস্থানের এক বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে এখানে। এছাড়াও কর্মীদের থাকার জন্য 12 তলা বিশিষ্ট ডরমেটরি এবং কনফারেন্স সুবিধাও রয়েছে এখানে। এটি যশোরের মেডিকেল কলেজ। হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশ থেকে এখানে এসে ডাক্তারি পড়তে আসে এবং এখান থেকে কিন্তু বিশ্বমানের পড়াশোনা করে তারা পৃথিবীর বিভিন্ন কোণে যেয়ে আজকে চাকরি করছে অ্যাজ আ গুড ডক্টর। আমি আজকে আসছি যশোরের ঝাপার যে ভাসমান ব্রিজ আছে তার দ্বিতীয়টিতে, আর এখানে আমি কথা বলবো এখানকার এক স্থানীয় ভাইয়ের সাথে, তাকে কিছু প্রশ্ন করব এই ব্রিজ সম্পর্কে। চলেন শুরু করা যাক। ভাই, আপনি কি এখানকারই? জি, আমার বাসা এখানে। আচ্ছা, এই যে ব্রিজটা, এটা কি 2 নম্বর ব্রিজ নাকি 1 নম্বর? হ্যাঁ, প্রথমে ওই বইটা হয়েছিল, পরে দ্বিতীয় এইটা। আচ্ছা, এই ব্রিজটা যখন ছিল না দুইটার একটা, হ্যাঁ, তখন আপনাদের ওই পাশে যে গ্রামটা
ওই গ্রামের লোকজনের যে দুর্ভোগ ছিল বা কেমন ছিল তাদের জীবনযাত্রা, আর এই দুইটা ব্রিজ হওয়ার পরে এই জিনিসটা কি আরো সহজ হয়েছে কিনা এটা একটু বলুন আমাকে। জি, এই দুইটা ব্রিজ হওয়ার কারণে মানুষের চলাচলের জন্য অনেক সুবিধা হয়েছে। যেহেতু আগে এই যে কেউটি দেখতে পাচ্ছেন, ওই যে ওইদিকে কেউটি আছে, জি। কেউটির কারণে আগে যেহেতু ট্রলার পার হতো, তো ট্রলারে যাত্রী অনেক ভোগান্তি হতো, অনেক লেট হয়ে যেত, মানুষ ছেলেপিলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য অনেক লেট হয়ে যেত। তো এখন এই ব্রিজ হওয়ার ক্ষেত্রে সবাই ব্রিজের পর দিয়ে দ্রুত পারাপার হতে পারে, এর জন্য সবাইকে আর কি সময়ও বেঁচে গেছে, অনেক সুবিধাও হয়েছে ব্রিজের কারণে। যাক, আর আপনার কি কোনোভাবে মনে হয় যে এই ব্রিজগুলো হওয়ার কারণে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আপনাদের এখানে আসতেছে, এবং এই পর্যটক আসার কারণে আপনাদের এই গ্রামের যে এলাকার একটা ইনকাম, সেই ইনকামের সোর্সটাও বৃদ্ধি হয়েছে? হ্যাঁ, ইনকামের সোর্স তো বৃদ্ধি হয়েছে, পাশাপাশি ওই যে আপনার মতন একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেলিব্রিটি লোক আমি এই যে দেখতে পেলাম, এরকম আরো অনেকেই আসে, অনেকের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। যাক, আপনারা এখন কোথায় যাচ্ছিলেন? আমরা একটু এই যে ওই পাশে যাচ্ছি খেলা করার জন্য, ফুটবল। ফুটবল। আপনি কোন দল সাপোর্ট করতেছেন? ব্রাজিল। এই যে আত্মার লোক, ঠিক আছে, আমরা নেই কিন্তু মাঠে, কিন্তু তারপরে আমরা আছি। তারপরেও ব্রাজিলকে ভালোবাসি। ব্রাজিল ছাড়া ফুটবল চিন্তাও করা যায় না। অফকোর্স। আমরা বারবার ফিরে আসি। আমাদের আসার দরকার হয় না, কারণ ফুটবল মানে ব্রাজিল, হ্যাঁ, ফুটবলের আবিষ্কারই ব্রাজিল। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে। আপনার ইন্টারভিউর জন্য। ঠিক আছে। আশা করি আপনার খেলার ম্যাচটি ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম। শহরের ব্যস্ততায় নিজের গা ঘামিয়ে এখন সময় এসেছে শীতলতার মাঝে নিজেকে হারাবার। আর সেই জন্যই শহর থেকে দূরে এখন আমরা পাড়ি দেব সবুজের মাঝে। বেনাপোল হলো বাংলাদেশের সবথেকে বড় স্থলবন্দর, যা ভারত আর বাংলাদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। প্রতিদিন শত শত ট্রাক পণ্য নিয়ে এই সীমান্ত পার করে। তার পাশাপাশি এই ব্যস্ত যাত্রী টার্মিনাল দিয়েও রয়েছে হাজার হাজার যাত্রীর আনাগোন। এই বেনাপোলকে ঘিরে গড়ে উঠেছে একটি সমৃদ্ধ ব্যবসায়িক কেন্দ্র।
সারাদিনের ব্যস্ততা, ঘোরাঘুরি আর ব্যস্ত শহরের ভিতরে জীবনযাত্রার সাথে নিজেকে মানিয়ে নেবার পরে এখন যেন সময় এসেছে সেই ছোটবেলায় আবার ফিরে যাওয়ার। আঞ্চলিক ছেলেগুলোর সাথে ব্রিজের উপর থেকে ঠান্ডা খালের পানিতে লাফ দেওয়ার যেই মজা তা হয়তোবা না দিলে বোঝাই যেত না। এই সময়টি ছিল একটি মুহূর্তকাল এবং ম্যাজিক্যাল, যা এনজয় করেছি আমরা সবাই। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে যশোর এবং যশোরের আশেপাশে সবগুলো সুন্দর সুন্দর জায়গাগুলোকে। যারা আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, কার কাছে কেমন লাগলো আমাদের ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো যাই, আবার দেখা হবে নতুন কোনো এক গন্তব্যে, নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।